সমাজের উচ্চতর শ্রেণী, সবথেকে শিক্ষিত শ্রেণী, সবথেকে গ্রহণযোগ্য শ্রেণী, তারা যখন এই ধরনের প্রশ্নগুলো করছে তখন মানুষের মনে বিভ্রান্তিটা খুব সহজেই ছড়াচ্ছে। একটা এই মাছ খেলানো বলে না, মাছ খেলিয়ে খেলিয়ে ব্যাপার, একটা মাছ ধরা পড়েছে, কিন্তু তাকে খেলিয়ে দুর্বল করো, তারপর মেরে তারপর ধরো। সকালবেলায় সন্দীপ ঘোষের মতন মানুষকে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলায় ছেড়ে আসছে। সিবিআই তো লোকজন সেরকম নেই, মানে রিক্রুটমেন্ট সেরকম হয় না। আমার তো মনে হচ্ছে সিবিআই নতুন রিক্রুটমেন্ট হয়েছে সন্দীপ ঘোষ। কনফিডেন্স বিল্ডিং মেজার্সের জন্য প্রথম দিন একটা বেসরকারি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে তিনি কোনোভাবে এর সঙ্গে কোনো রকম কোনো কিছু চাইছেন না, শুধুমাত্র ন্যায় ছাড়া। একটা ন্যায়ের দাবিতে আর একটা অন্যায়কে কি সমর্থন করা যায়? এ ব্যাপারে তো কোনো ডাক্তার মুখ খুলছেন না। একটা রহস্য দেখা যাচ্ছে যে এই 25 মিনিট নিয়ে ইতিমধ্যে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি বলছেন যে ওই 25 মিনিট সময় তো প্রমাণ লোপাটের জন্য যথেষ্ট সময় ছিল। কি বলবে বিষয়টা? কারণ এই বিষয়টি সকলের মনে একই প্রশ্ন আসছে। মানে সুবর্ণ গোস্বামী সিবিআই এর এজেন্ট, সুবর্ণ গোস্বামী ইডির এজেন্ট, সুবর্ণ গোস্বামী কি পুলিশের কাজ করেন নাকি শার্লক হোমসের কাজ করেন? আমাকে এই প্রশ্নটা করতে হলো একটাই কারণে, কারণ আমি সুবর্ণ গোস্বামীকে অ্যাজ এ ডাক্তার প্রচণ্ড সম্মান করি, খুব সম্মান করি, কিন্তু যেভাবে উনি তদন্তের ক্ষেত্রে নানান রকমভাবে বিভ্রান্তি সরানোর চেষ্টা করছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকে। আমি কেন এই কথাটা বলছি, ধরো এই যে 25 মিনিট নিয়ে কলকাতা পুলিশের থেকে বিশেষভাবে কিছু তথ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং চিহ্নিত করে বলে দেওয়া হয়েছে কে বা কারা ওখানে ছিল। সেইটা নিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে এবং আজকে সকালেও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম বিশিষ্ট বিশিষ্ট উকিলরা বলছেন যে তদন্তের সময় এইভাবে চিহ্নিত করে দেওয়া, তদন্তের সময় এইভাবে ব্যাখ্যা দেওয়া পুলিশের তরফ থেকে এটা ঠিক নয়। সিবিআই তদন্ত করছে, তাহলে পুলিশ কেন এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণটা দিচ্ছে? তাই যদি প্রশ্ন করতে পারো তাহলে সেক্ষেত্রে আমার উল্টো প্রশ্নটা যে তাহলে আপনারা বিকেলবেলা হলেই সিরিয়ালের মতন যে খবরগুলো বারবার প্রচার করছেন, জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছেন একটা দুর্বল সময় যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্সের বদলে আপনারা অশান্তির মতন ইন্ধন দিচ্ছেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব না কেন? আপনি সুবর্ণ গোস্বামী, আপনি ডাক্তার, আপনি সরকারি জায়গায় কর্মরত নন, আপনি বেসরকারি জায়গায় কর্মরত। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি কি আপনার যে ব্যক্তিগত প্র্যাকটিস করেন তার ভাউচার দেন লোককে, যে ব্যক্তিগত বাড়িতে প্র্যাকটিস করেন? তাহলে আপনি যে 1000 টাকা 1200 টাকা করে নিচ্ছেন, সেই 1000 টাকা 1200 টাকা করে নেওয়াটা আপনি ইল্লিগাল ইনকাম করছেন। সেই ইল্লিগাল ইনকামকে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন নাকি? আমি এটা বলছি ব্যক্তি সুবর্ণ গোস্বামী যখন ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি যদি আপনার ইনকাম ট্যাক্সটাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর আপনি প্রশ্ন করছেন যে তদন্ত লোপাট হয়ে গেল, যদি লোপাট হয় সিবিআই ছাড়বে না, কোর্ট ছাড়বে না, সব শেষে আছে ভোট। অর্থাৎ আদালত থেকে শুরু করে মানুষের আদালত, এই সব জায়গায় কিন্তু জনতা জবাব দিয়ে দেবে। ফলে সুবর্ণ গোস্বামী যিনি বারবার এই ধরনের প্রশ্ন খুলে লাইমলাইটে থাকার চেষ্টা করছেন, তাকে বলবো যে আপনি বিচার চান, 100 বার চান, কিন্তু আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে আপনি যান সিবিআইকে দিয়ে আসুন। কবার সিবিআই দিয়ে এসছেন নিজে গিয়ে? যখন ওনাকে পুলিশ আদালত ডেকেছিল কোনো আলোচনার জন্য বা কোনো তদন্তের সহায়তার জন্য, তখন তো না করে উনি উল্টোপাল্টা বলে আরও প্রচার করে দিলেন, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল। তাহলে তিলোত্তমার বিচারের কি হলো? কবার সিবিআইয়ে গিয়ে বলেছেন আমার কাছে এই তথ্য আছে আমি দিয়ে আসবো? জিজ্ঞেস করো, গিয়ে আমার নাম করে জিজ্ঞেস করো যে কবার উনি গিয়ে সিবিআইতে দিয়ে এসছেন। তারপরে এই ধরনের প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করো। সমাজের উচ্চতর শ্রেণী, সবথেকে শিক্ষিত শ্রেণী, সবথেকে গ্রহণযোগ্য শ্রেণী, তারা যখন এই ধরনের প্রশ্নগুলো করছে তখন মানুষের মনে বিভ্রান্তিটা খুব সহজেই ছড়াচ্ছে। একটা দুর্বল পরিস্থিতিতে এই ধরনের এই ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তে সহযোগিতা করুক, দোষীদের শাস্তির ব্যবস্থাপনা করার জন্য যেটুকু তথ্য ওনার কাছে আছে সেই তথ্যগুলো দিয়ে মানুষকে সাহায্য করুন। আজকে নিয়ে যদি হিসাব করা যায়, গুনে গুনে 23 দিন হতে গেল, এখনো পর্যন্ত সেই বিচারের আমরা দেখছি বাংলার বলবো না, বাংলার বাইরে সকলে এই বিচারের দিকেই তাকিয়ে রয়েছে। যে যেখানে আমরা ভেবেছিলাম যে সিবিআইয়ের হাতে হয়তো কেসটা গেলে অনেক তাড়াতাড়ি না, এখন হচ্ছে ওই মাছ খেলানো বলে না, মাছ খেলিয়ে খেলিয়ে ব্যাপার, একটা মাছ ধরা পড়েছে, কিন্তু তাকে খেলিয়ে দুর্বল করো, তারপর মেরে তারপর ধরো, এরকম একটা ব্যাপার আছে। বেশ ওই খেলাতে অনেকে আনন্দ পায়। সিবিআইয়ের কাছে যদি সেরকম কোনো সবুত থাকতো, মানে যেটাকে তথ্য প্রমাণ বলা হয়, তাহলে সিবিআই তো এদিনে একটা হলেও গ্রেপ্তার করতো। কি দেখছি আমরা? সকালবেলায় সন্দীপ
সন্দীপ ঘোষের মতন মানুষকে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলায় ছেড়ে আসছে। সিবিআই তো লোকজন সেরকম নেই, মানে রিক্রুটমেন্ট সেরকম হয় না। আমার তো মনে হচ্ছে সিবিআইয়ের নতুন রিক্রুটমেন্ট হয়েছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে বোধহয় ওরা রিক্রুটমেন্ট দিয়েছে, সকালবেলা নিয়ে যায় আর রাত্রিবেলায় ছেড়ে আসে। আরে বাবা, তুমি এত পলিগ্রাফ করলে, তুমি মানে যে কারুর পলিগ্রাফ করে নিচ্ছ, তুমি যে কোনোভাবে তথ্য প্রমাণ করছো। আজকেই একটা গণমাধ্যমে দেখলাম নাকি ডিএনএ স্যাম্পেল মিলে গেছে, মানে যে মানে নারকীয় অত্যাচার করেছে তার সঙ্গে নাকি এই একজন যে ধৃত, সেই ধৃতই নাকি সেই, এর বাইরে নাকি কিছু নেই। তারপরের যে বড় কথা, তুমি দেখো যে ভিডিওটা ভাইরাল হয়েছিল প্রথমে, যে ভিডিওয় দেখা যাচ্ছে যে একটি লোক যে নাকি সঞ্জয় রায়, সে যখন যাচ্ছে তখন সেই ভিডিওটা আমাদের সামনে এসে কই, সেখানে তো দ্বিতীয় জনকে দেখা যায়নি। আরও একটা কথা সেখানে তুমি খেয়াল করে থাকবে, সেটা আমি আমার ফেসবুকেও দিয়েছি এবং আমি আমার বিভিন্ন জায়গায় আলোচনাতেও বলেছি, সেইখানে যখন ওই 4 তলার ঘর থেকে যাচ্ছে তখন একটা ভাঙা দরজা দেখা যাচ্ছিল। পিডব্লিউডি মিনিস্টার যেটা বলেছিলেন যে ওইখানে মানে ভাঙার কাজ আগেই চলছিল, তাহলে কি এই ভাঙার কাজটাই সেইটা? সেই প্রশ্ন নিয়ে কিন্তু কোনো গণমাধ্যম কোনো দিন কথা বললো না, যে ওই ভাঙাটা কেন ছিল। যেখান থেকে ভিডিওর পাশ থেকে দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে যে ঘরের পাশ থেকে সঞ্জয় বলে জানোয়ারটা যাচ্ছে, সেই জানোয়ারটা যাওয়ার সময় যে একটা দরজা ভাঙা রয়েছে, একটা দেয়াল ভাঙা রয়েছে, তাহলে সেটা নিয়ে কোনো অনুসন্ধান হলো না। এখন আসলে পশ্চিমবঙ্গ হয়ে গেছে কিছু মানুষের গবেষণা ক্ষেত্র, যেখানে গবেষণা করে করে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে আপকি বার 200 পার আটকেছে, যে আপকি বার 35 পার আটকেছে, তাকে কোনোভাবে পদ থেকে সরানোর চেষ্টা করছে। গণতান্ত্রিকভাবে তো পারবে না, এখন এইভাবে চেষ্টা চলছে। এবং এই সম্পূর্ণ বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 3টি যাত্রা একসঙ্গে ডাক দিয়েছে। একদিকে লালবাজার অভিযান, একদিকে নবান্ন অভিযান এবং আরেকদিকে মূলত দেখা যায় যে কালীঘাট অভিযান। না, উনি যাত্রা করেন, এটা তো স্বাভাবিক। তুমি যাত্রাটা তোমার অর্থে তুমি বলেছো, আমার অর্থে যাত্রাটা ঠিক ওই রকমই একটা ব্যাপার, যেখানে খুব পরিষ্কারভাবে বলছে যে মানে উনি অ্যাকচুয়ালি যাত্রা করতে ভালোবাসেন, উনি প্রচণ্ড যাত্রা করতে ভালোবাসেন। আজ অবধি আমার মনে পড়ছে এরকম একটা কাগজ নিয়েছিল, সেই কাগজ নিয়ে এরকম মাথার উপর তুলে বলেছিল, দেখো কোন বিদেশি ব্যাংক থেকে কোথায় টাকা যায়। 3 বছর আগে 2020 সালের শেষে, আজ অবধি সেই তথ্য উনি তুলে দিতে পারেননি। ফলে ওনার এখন একটা দরকার যে উনি মানে বিজেপির কোন জায়গায় আছেন সেটা প্রমাণ করতে, কারণ বিজেপির নাকি বিএল সন্তোষ কারা আছেন তারা নাকি খুব ঝেড়েছেন, এমন ঝাড় ঝেড়েছেন তারপর দিন থেকে ওদের মাঠে নামতে হয়েছে, মানে বুঝতে পারছে না কোন পথে চলি, কোন কথা বলি। এই ভাবনাটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ওরা মূলত ময়দানে টিকে থাকতে চাইছে। সেইখানে রাহুল সিনহার বক্তব্য তুমি খেয়াল করেছো, রাহুল সিনহা যখন গত 2 দিন আগে ধর্নায় বসেছিল তখনও কিন্তু সিবিআই নিয়ে প্রশ্ন তুলেছিল। এই লোকটা তো আজ অবধি সিবিআই নিয়ে প্রশ্ন তুলল না। ওর চাহিদাটা কি? তথ্য যদি থাকে তথ্য দিয়ে সিবিআইকে দিক, যে কেন ও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে মানে বলছেন যে তার পদত্যাগ করা উচিত। এর কেন বলছে, কেন বলেছিল গুলির কথা? তাহলে কি ও যে ছাত্র সমাজে ও টাকা দিয়েছিল? তাহলে কি ও ছাত্র সমাজকে ইন্ধন দিয়েছিল? সেটাও তো ওকে জবাবদিহি করতে হবে। আমার তো মনে হচ্ছে যে এই সমস্ত তথ্য তালাশ ও যে বার করছেন, ওকে ইমিডিয়েট সিবিআইয়ে ডাকা উচিত। সিবিআই ওকে তদন্ত নিয়ে তথ্য ওর কাছ থেকে নিয়ে যে দোষী তাকে শাস্তি দিক। এত কিছু জানে, জানার তোর শেষ নেই, তা যখন এত কিছুই জানে তদন্তে সাহায্য করুক না। রাজ্য বিজেপির তরফ থেকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের জন্য ধর্নায় বসেছে। তাহলে কি কোথাও যে এই মুহূর্তে যেটা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে বিচারের যে দাবি বা বিচারের দাবিটা আজকে কি সেই গদির দাবিতে যে পৌঁছেছে? 100%। মানে কোথাও তিলোত্তমার যে মর্মান্তিক মৃত্যু, মানে যেটা বলতে গেলে বুকটা কাঁপে, এখনও ঘুমোয় কষ্ট হয়, যে এই ধরনের একটা মানে ভয়াবহ ঘটনা, নারকীয় ঘটনা ঘটে গেল। সেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্সের জন্য প্রথম দিন একটা বেসরকারি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে তিনি কোনোভাবে এর সঙ্গে কোনো রকম কোনো কিছু চাইছেন না, শুধুমাত্র ন্যায় ছাড়া। ন্যায় চাই তার কাছে। তিনি বললেন যে আমি ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে দাবি তার সঙ্গে সহমত, যারা যদি মনে করে প্রয়োজনে আমি সিবিআইও দিতে পারি। ভেরি ফার্স্ট ডে যখন উনি পাবলিক স্পিক করেছেন, সেই দিন এই জনগণের সামনে তিনি একটা বেসরকারি চ্যানেলে সেই ইন্টারভিউটা দিয়েছেন। সেখানে একটা নেতিবাচক কথা কোনো বলেননি এবং সেটা নিয়ে আজ অবধি প্রশ্নও হয়নি। কিন্তু দ্বিতীয়বার ওই ভিডিওটা কেউ চালাচ্ছে না, কারণ ওটা চালালে তো জনমানুষের স্মৃতি খুব কম, মানুষ ভুলে গেছে ওই ভিডিওটা, 10 তারিখের ভিডিওটা। সেই 10 তারিখের যে অডিও ভিডিওটা যেটা মমতাদি দিয়েছিলেন, সেটা একবার চালাতে বলুক না সব জায়গায়। তাহলে আজকে আমরা যখন কনফিডেন্স বিল্ডিং মেজার্সের জন্য যে কোনো রেসপন্সিভনেস দেখাচ্ছি, অ্যাকাউন্টেবিলিটি দেখাচ্ছি, আমরা অ্যান্সার করছি, ভুল হলে সেটা শোধরাচ্ছি, আমরা কারেক্টিভ মেজার্স নিচ্ছি এবং আমরা প্রতি ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে
যে পদত্যাগের দাবি এটা রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিত। এবার এক্ষেত্রে অনেকে বলতে পারে আগে তো মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতেন, আগে তো অনেক কিছু বলেছেন। এখানে যুক্তি একটা আছে যে আগেরটা ছিল হচ্ছে দায়বদ্ধতার, যে সরকার দায় নেয়নি। এবছর কিন্তু সরকার দায় নিয়েছে, সরকার দায় নিয়ে তার উত্তর দিয়েছে। আগে কিন্তু সরকার দায় নিয়ে উত্তর দেয়নি, সেই জন্য পদত্যাগ চাওয়া হয়েছিল। আর এখানে কিন্তু সরকার দায় নিয়ে উত্তর দিচ্ছে, সরকার কনফিডেন্স বিল্ডিং মেজাজ করছে। এই ছোট্ট পার্থক্যটা আশা করি শিক্ষিত এলিট সমাজের মানুষ যারা মনে করছেন মমতাদি এলিট সমাজের নন, সাদা মাটা বাড়ির একটা লোক, হাওয়াই চটি পড়া একটা লোক, দরিদ্রের জন্য যিনি দারিদ্রতার জন্য যিনি কাজ করে গেছেন, যিনি ক্ষুধার জন্য কাজ করে গেছেন, গরিবের জন্য কাজ করে গেছেন, তাকে পদ থেকে সরাতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন যেখানে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অনুরোধ করেছিলেন জুনিয়র চিকিৎসকদের তাদের কাজে আবার ফিরে আসার জন্য, সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছিল। সেক্ষেত্রে দেখা যায় জুনিয়র চিকিৎসকরা সে কথা মানেনি এবং তারা আরও বলেছেন যে 2 তারিখে তারা অভিযান ডাকিয়েছে লালবাজারে এবং মূলত যেটা জানা যাচ্ছে যে পুলিশ কমিশনার পদত্যাগের দাবিতেই সেই অভিযান। না, ওরা এর আগেও পদত্যাগের দাবি জানিয়েছে, সেটাকে সাহায্য করা হয়েছে। 4 জনকে পদত্যাগ করানো হয়েছে, একই দিনে পোস্টিং দিয়ে একই দিনে পদত্যাগ করানো হয়েছে। ওইখানকার যিনি পুলিশের দায়িত্ব ছিলেন তাকেও সরানো হয়েছে, এগুলো সব হয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি যথাবিহিত, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায়সঙ্গত, কিন্তু একটা ন্যায়সঙ্গত দাবি করতে গিয়ে আপনি কি আর একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না? ওরা খণ্ডিতভাবে কিছু সাহায্য করছে, জরুরি বিভাগ চালু করেছে, টেলি বিভাগ চালু করেছে, এটা খণ্ডিতভাবে গত 2-3 দিনের ঘটনা। কিন্তু এই যে দীর্ঘ 22-23 দিন ধরে যে আন্দোলনটা ওরা চালিয়ে যাচ্ছেন এবং তাতে যে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই গরিব মানুষরা যারা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল, তাহলে তাদের অন্যায়টাকে কি আমরা মানে কিভাবে দেখব? অর্থাৎ একটা ন্যায়ের দাবিতে আর একটা অন্যায়কে কি সমর্থন করা যায়? এ ব্যাপারে তো কোনো ডাক্তার মুখ খুলছেন না। এ ব্যাপারে তো ডাক্তার মানে ওই যে সুবর্ণ গোস্বামী, তিনি তো একবারও হাত জোর করে বললেন না ভাই তোমরা কাজে ফিরে এসো, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যেভাবে আমরা সাহায্য করছি, বিভিন্নভাবে তো সাহায্য করছেন আর কি, আমরা সেই সাহায্য চালিয়ে যাব, কিন্তু তোমরা একটু কাজে ফেরো, কারণ দরিদ্র মানুষদের অসুবিধা হচ্ছে। একটা শেষ প্রশ্ন করবো। আমরা জানি যে গতকাল রাতে বিটি রোডে একটি ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া রয়েছে তারা এখন একদম বলতে পারেন যে আন্দোলনরত হয়ে রয়েছে এবং তাদের একটাই কথা যে পুলিশ যদি এভাবে অভিযুক্তকে সাহায্য করলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত কে করবে, যেটা ওদের অভিযোগ। দেখো, গত রাত্রে যেটা ঘটনা ঘটেছে আমার কাছে, যে আমি রবীন্দ্রভারতীর একজন দীর্ঘদিনের সঙ্গে মানে ওর রবীন্দ্রভারতীর সঙ্গে যুক্ত দীর্ঘদিন নানা কারণে, কিন্তু আমি যতটা খবর পেয়েছি ওখানে 8-10 জন পড়ুয়া ছিল এবং বাকি বহিরাগত ছিল। সেইখানে একজন সিভিক ভলেন্টিয়ারের একটা অনুপ্রবেশই বলবো, অনুপ্রবেশ ঘটে। তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, এই ধরনের তথ্য আছে। তারপর সেটা নাকি চলে যায় পুলিশের কাছে, পুলিশের মেজবাবু নাকি তাকে, বা ছোটোবাবু যিনি ছিলেন তিনি নাকি তাকে বলেন যে তুমি কেন ঝামেলা করছো, তুমি চলে যাও এখান থেকে, এই ধরনের কিছু বক্তব্য আসে এখনকার। এবং ছাত্ররা বলে যে মেজবাবু বা ছোটোবাবু যিনি এই কথাটা বলেছেন তিনিও নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। যাক, সেইখানে তার টেস্ট করা হয়, মানে যেহেতু তিনি ওইখানে কর্মরত ছিলেন তার টেস্ট করা হয়, মানে মেজবাবু বা ছোটোবাবু, তাতে দেখা যায় তিনি মদ্যপ ছিলেন না। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার ওখান থেকে বেরিয়ে যায়, ফলে তার টেস্টের সমস্যা ছিল আর কি, হয়নি টেস্টের, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এফআইআর হয়েছে। এই কাজটার কথা বলছি যে আমরা কিন্তু এফআইআর নিয়েছি, আমরা কিন্তু অ্যারেস্ট করেছি। এটা বদলাপুর নয় যে যেখানে 700 জন আন্দোলনকারীকে উল্টে গ্রেপ্তারের মধ্যে আনা হবে। এটা পশ্চিমবঙ্গ, যেখানে ব্যবস্থাপনা হবে, যদি দোষী হয় শাস্তি হবে, যদি মনে করা হয় পুলিশ কাজ করছে না, কোর্ট আছে, কোর্ট সেখানে সিবিআইকে দিয়েছে। ফলে সব কিছুর মধ্যে ভরসার জায়গাটা কিন্তু আছে এখনও। আপনারা নিশ্চিন্তে থাকুন, যথাযোগ্য ব্যবস্থা হবে। আন্দোলনের অধিকার পশ্চিমবঙ্গে আছে, বদলাপুরে নেই। আন্দোলনের অধিকার কলকাতা বিটি রোডে আছে, মধ্যপ্রদেশে নেই। আন্দোলনের অধিকার পশ্চিমবঙ্গে আছে সিটিমোড়ের কাছে, আন্দোলনের অধিকার কিন্তু ভারতের অন্যান্য কোথাও নেই। এই জন্যই পশ্চিমবঙ্গ প্রথম থেকেই একটা জায়গা ধরেছে, ইন্টেলেকচুয়াল ক্লাস এখানে বেশি, এবং সেই কারণেই হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, আদার স্টেট থিঙ্ক ডে আফটার টুমরো।